আজকে আমরা করব ক্লাস 5-এর উইংসের লেসন 2, মানে পেজ নাম্বার 32 থেকে। আচ্ছা, এই 32তে একটা গল্পের মতো রয়েছে, সেটা পড়ার পর উত্তরগুলো করতে হবে। লেটস রিড। It was in the month of December 2018. A group of young doctors from Kolkata went on trekking. They went to Kedarkantak with a guide who was very experienced. তাহলে 2018 সালের ডিসেম্বর মাসে একদল তরুণ ডাক্তার, কলকাতার একদল তরুণ ডাক্তার পর্বতারোহণে গেছিল, ট্রেকিং পর্বতারোহণে গেছিল। তারা কোথায় গিয়েছিল? তারা কেদারকণ্টকে গিয়েছিলেন একজন অভিজ্ঞ গাইড নিয়ে। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য লেড দ্য এক্সপিডিশন। এই অভিযাত্রী দলটাকে লিড করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর অনির্বাণ ভট্টাচার্য। অন দ্য ওয়ে দে কেম অ্যাক্রস মেনি হার্ডলস অ্যান্ড হ্যাড টু ফেস দেম উইথ পেশেন্স। তো রাস্তায় তারা অনেক বাধার সম্মুখীন হয় এবং সেসব ধৈর্যের সঙ্গে তারা ফেস করে বা সেইগুলোর মোকাবিলা করে। দ্য টিম স্টার্টেড ক্লাইম্বিং দ্য হিল। দলটি পাহাড়ে উঠতে শুরু করে। সামটাইমস দে ওয়্যার এক্সহস্টেড অ্যান্ড স্যাট ডাউন ফর সাম টাইম টু টেক রেস্ট। তো কিছু কিছু সময় তারা ক্লান্ত হয়ে পড়ছিল এবং বিশ্রামের জন্য বসে পড়ছিল। অন দেয়ার আপহিল জার্নি দ্য বিউটি অফ নেচার রিফ্রেশড দেয়ার টায়ার্ড মাইন্ড। তাহলে যাত্রার যে সৌন্দর্য, যাত্রা পথের যে সৌন্দর্য তাদের ক্লান্ত মনকে তাজা করে দিচ্ছিল। রিফ্রেশড মানে তাজা করে দিল। অ্যাট নাইট দে ওয়্যার স্টেইং ইন মেকশিফট টেন্টস। মেকশিফট কথার মানে দেওয়া আছে সাময়িকভাবে তৈরি করা। তাহলে রাতে তারা সাময়িকভাবে তৈরি করা তাঁবুতে থাকছিল। দেয়ার ওয়াজ দ্য বর্ডার লাইন অফ আ ফরেস্ট নিয়ার বাই। অ্যাট আ মেজারেবল ডিস্টেন্স দেয়ার ওয়্যার লোমরিজ, আ কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিমালস। তো বলছে কি যে কাছাকাছি একটা বন জঙ্গলের সীমানা ছিল, মাপা যায় এমন দূরত্বে। ওরা কি সেখানে কি ছিল? সেখানে ছিল লোমড়ি। লোমড়ি হচ্ছে এক ধরনের বন্য জন্তু। দিস লোমড়িজ ওয়্যার হাউলিং। লোমড়িরা ডাকছিল। আচ্ছা, দ্য ডক্টরস ওয়্যার এক্সাইটেড। লোমড়ি হচ্ছে ওই অনেকটা উলফ টাইপের একটি পশু আর কি। দ্য ডক্টরস ওয়্যার এক্সাইটেড অ্যান্ড হ্যাড আ থ্রিলিং এক্সপিরিয়েন্স। তো একদম শিহরণ জাগানো একটা অভিজ্ঞতা হলো ডাক্তাররা, আর তারা তো খুব উৎসাহিত হয়ে পড়লো। সাম ট্রাইড টু গো আউট অফ দ্য টেন্ট উইথ টর্চেস। কেউ কেউ তো আবার বললো যে আমরা টর্চ নিয়ে তাঁবুর বাইরেই চলে যাই লোমড়িদের দেখার জন্য। বাট দ্য গাইড ফরবেড দেম টু এনকাউন্টার লোমড়িজ অল অফ আ সাডেন। কিন্তু তাদের যে অভিজ্ঞ গাইডটি ছিলেন তাদের নিষেধ করেছিল। ফরবেড কথাটার মানে হচ্ছে নিষেধ করা। ফরবেড। আচ্ছা, ফরবেড হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা, ফরবেড করেছিল বা নিষেধ করেছিল কি যে লোমড়িদের সাক্ষাতে যেতে, হঠাৎ লোমড়িদের সাক্ষাতে যেতে। এনকাউন্টার কথার মানে হচ্ছে সাক্ষাৎ। এই যে এখানে মেকশিফট টেন্টগুলো ছবিও দেওয়া রয়েছে। আফটার স্পেন্ডিং আ নাইট ফুল অফ সাসপেন্স দ্য টিম অফ ট্রেকার্স আর্লি ইন দ্য মর্নিং স্টার্টেড টু ক্লাইম আপহিল অ্যান্ড বিফোর মিড ডে রিচড দ্য সামিট। আচ্ছা, তখন কি বললো? সারা রাত তো শিহরণ জাগানো ভীষণ ভালো একদম অভিজ্ঞতা নিয়ে তারা কি করলো, খুব সকালবেলায় পাহাড় চড়তে আবার শুরু করলো, আর দুপুরের আগেই তারা পাহাড় চূড়ায় পৌঁছে গেল। সামিট কথাটার মানে হচ্ছে চূড়া, এখানে সামিট কথাটার মানে চূড়া। আচ্ছা আচ্ছা, সামিট কথাটার আরেকটা মানেও হয়, সামিট মানে কোনো অধিবেশনকেও বোঝায় বা কোনো বড় মিটিং হলেও তখনও সেখানে সামিট কথাটা ব্যবহার করা হয়। কিন্তু এই গল্পের ক্ষেত্রে এখানে সামিট মানে চূড়া, তার মানে একটা শব্দের বেশ কয়েকটা মানে হয়, আমরা এটা থেকে জানতে পারলাম। দে টুক গ্রুপ ফটোস অ্যান্ড এনজয়েড অনলি আ ব্রিফ স্টে অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট। আচ্ছা, তো পাহাড় চূড়ায় তো ওরা উঠে গেল, দিয়ে সেখানে গ্রুপ ফটো তুললো এবং কিছুক্ষণই থাকতে পারলো। ব্রিফ স্টে মানে বেশিক্ষণ থাকতে পারলো না, অল্প কিছুক্ষণের জন্যই সেখানে থাকতে পারলো। কেননা সেখানকার ওয়েদারে খারাপ হয়ে গেল, সেখানকার আবহাওয়া খারাপ হয়ে গেল, পাহাড় চূড়োর আবহাওয়া খারাপ হয়ে গেল। ইনক্লিমেন্ট কথাটার মানে হচ্ছে খারাপ।
দেন দে কেম টু দ্য বেস ক্যাম্প ইন দ্য ইভিনিং। তারা আবার সন্ধ্যেবেলা বেস ক্যাম্পে ফিরে এলো। পাহাড়ের পাদদেশে ক্যাম্প থাকে কিছু, সেগুলোকেই বেস ক্যাম্প বলছে। এক একটা ক্যাম্প থেকে শুরু হয় যাত্রা পাহাড় চূড়ার জন্য। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য সেড টু দ্য গাইড, থ্যাঙ্কস মিস্টার শর্মা ফর ইয়োর অ্যাক্টিভ কোঅপারেশন। তো ওদের যে নেতৃত্ব দিচ্ছিলেন সেই ডাক্তার অনির্বাণ ভট্টাচার্য গাইডকে ধন্যবাদ জানালো। While parting, the guide in return thanked all the doctors and hugged each other. গাইডের কাছ থেকে বিদায় নেবার সময় গাইড সেই ডাক্তারদের ধন্যবাদ জানালো আর ওরা একে অপরকে জড়িয়ে ধরলো। ইট ওয়াজ আ সাকসেসফুল এক্সপিডিশন, অভিযান অফ দ্য ইয়াং ডক্টরস। এটা তরুণ ডাক্তার দলের একটা সফল অভিযান। তো এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো এটা পড়ে করতে হবে। যেমন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যাক্টিভিটি 1-এ আছে হু আন্ডারটুক ট্রেকিং ইন ডিসেম্বর 2018। তো আমি এখানে প্রশ্নগুলো উত্তরটা লিখে রেখেছি এতে সুবিধা হয় আর কি। আ গ্রুপ অফ ইয়াং ডক্টরস ফ্রম কলকাতা আন্ডারটুক ট্রেকিং ইন ডিসেম্বর 2018। এটা কিছুই না, আমি প্যাসেজটা পড়ে প্যাসেজ থেকেই লাইন তুলে তুলে উত্তরগুলো করেছি। What refreshed their tired mind on their uphill journey? The beauty of nature refreshed their tired mind. এটা হবে উত্তর। What are lomris? Lomris are a kind of wild animals. Who was the leader of expedition of 2018? Dr. Anirban Bhattacharya was the leader of expedition of 2018. এবার অ্যাক্টিভিটি 2-তে কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকেই তথ্য নিয়ে এই বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। যেমন এতে আছে ডক্টর অনির্বাণ ভট্টাচার্য থ্যাঙ্কড দ্য গাইড ফর হিজ অ্যাক্টিভ কোঅপারেশন, এটা হবে। দ্য গাইড ফরবেড, তারপরে হবে দেম, কাদের বারণ করেছিল? ডাক্তার দলকে। ফরবেড দেম টু এনকাউন্টার লোমরিজ অল অফ আ সাডেন। তারপর সিতে আছে দ্য টিম অন দ্য টপ অফ কেদারকণ্ঠ কী করেছিল? কেদারকণ্ঠকের মাথায় পৌঁছে ওরা কী করেছিল? টুক গ্রুপ ফটোস অ্যান্ড এনজয়েড অনলি আ ব্রিফ স্টে অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট। তাহলে ওই গল্পটার মধ্য থেকেই আমরা পেয়ে গেলাম উত্তরগুলো। এবার অ্যাক্টিভিটি 3-তে খুব সোজা, ট্রু ফলস, সত্য মিথ্যা লিখতে হবে। যেমন বলছে অন দ্য ওয়ে দ্য ট্রেকার্স ফেসড অবস্ট্রাকলস। অবস্ট্রাকলস মানে বাধাবিঘ্ন, এবং এটা সত্যি, এটা ট্রু হবে। টি লিখতে হবে ট্রু এর জন্য, এখানে বলে দিয়েছে ট্রু এর জন্য টি, ফলসের জন্য এফ, তাই এটা ঠিক। দ্য লোমরিজ ওয়ার মুভিং অ্যারাউন্ড দ্য টেন্টস, এটা ফলস হবে। কেন হবে? কারণ আমরা গল্পটার মধ্যে পেয়েছি যে একটা মেজারেবল ডিস্টেন্সে লোমরিজরা ছিল, ঠিক আছে? তাই টেন্টের চারিদিকে তারা ঘুরছিল না, মাপা যায় এমন দূরত্ব ছিল, তাই এটা ফলস। অন দ্য টপ অফ দ্য হিল দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, এটাও ট্রু। আমরা পড়েছি ওয়েদারে খারাপ হয়ে গেছিলো, ইনক্লিমেন্ট ওয়েদারের জন্যই ওদের নেমে আসতে হয়েছিল তাড়াতাড়ি, ব্রিফ স্টে হয়েছিল। দ্য ডক্টরস টুক রেস্ট ইন লাক্সারি হোটেলসে ছিল, এটা ভুল। ওরা কিসে ছিল? ওরা মেকশিফট টেন্টসে ছিল, তার জন্য এটা হবে ফলস। আচ্ছা, এর পরের পেজে নাউন্সের উপর কিছু কাজ আছে, নাউনের উপর। যেমন বলছে লেটস রিডস দ্য ওয়ার্ড। অনির্বাণ ভট্টাচার্য, মিশ্রা শর্মা, লোমরি, কেদারকণ্ঠ, কলকাতা, ফটোস, টেন্ট, টর্চেস। এখানে যতগুলো আমরা নাম পেলাম, এগুলো হচ্ছে যতগুলো শব্দ পেলাম, প্রত্যেকটা শব্দই এক একটা নাম। এখানে দেখো লেখা আছে অল দিজ ওয়ার্ডস আর নেমস, সো নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স। বলছে এখানে যতগুলো শব্দ আমরা পেলাম প্রত্যেকটা এক একটা নাম। এবার অনির্বাণ ভট্টাচার্য তো জানি আমরা নাম, মিস্টার শর্মাও নাম, লোমরিও কিন্তু একটা পশু, একটা মানে জাত বা পশু সম্প্রদায়ের নাম, মানে সেই পশুটা কি, সেই পশুটাকে আমরা লোমরি বলেই ডাকি। যখন আমরা ডগ বলি তখন সমগ্র কুকুর জাতটাকেই বোঝাচ্ছে, সেই পশু জাতটাকেই বুঝি। পিকক বললে সেই সমগ্র পিককের জাতটাকে বোঝায়। তেমনভাবে লোমরি বললে সেই পশুর যে সম্প্রদায় বা দলটা আছে সেইটাকেই বোঝাচ্ছে।
কেদারকণ্টক একটা জায়গার নাম, কলকাতা একটা জায়গার নাম। ফটোস, ফটোস মানে ছবি, যত ছবি সেগুলোকে আমরা কি বলছি? ফটোস। টেন্ট, টেন্টও একটা নাউন, টর্চেসও তাই। আচ্ছা, এখানে দেখো পাশে লেখা রয়েছে, নাউনগুলোর বিভাজন শিখতে হবে প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে। এরপর কি বলছে, অ্যাক্টিভিটি 4-এ বলছে নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, 1 ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে। 3টে এখানে কলাম আছে, একটা হচ্ছে নেম অফ পারসন অর অ্যানিমাল, মানে কোনো ব্যক্তি বা পশুর নাম এখানে লিখতে হবে। এটা হচ্ছে নেম অফ প্লেস, জায়গার নাম, আর নেম অফ থিংস, জিনিসের নাম লিখতে হবে। তো আমরা নেম অফ পারসনে প্রথমেই রয়েছে অনির্বাণ ভট্টাচার্য, যেটা ওরা করে দিয়েছে। এছাড়া আমরা কি নাম পাচ্ছি এখান থেকে? মিস্টার শর্মা, গাইডের নাম, তাহলে সেটাও হবে পারসন। আর পশু, পশুর আমরা কি বললাম যে একটা পশুর একটা পশু সম্প্রদায়ের নাম পাচ্ছি এখানে লোমড়ি, তাহলে এটাও এই কলামটাতেই হবে। প্লেস, প্লেস একটা ওরা করে দিয়েছে কলকাতা, আর একটা কেদারকণ্টক যেখানে ওরা গেছিল এক্সপিডিশনে। নেম অফ থিংস, ফটোস, জিনিসের নামের মধ্যে ফটোস পড়েছে, আর কি পড়বে? টেন্ট। এগুলো কেন জিনিস? এগুলো তো নন লিভিং থিংস, জিনিসের মধ্যেই পড়েছে, তার এটা টেন্ট একটা জিনিস। টর্চ, টর্চও একটা জিনিস। এবার কি বলছে? লেটস লার্ন, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে 3টে সেন্টেন্স দিয়েছে, আগে আমরা সেন্টেন্সগুলো পড়বো, তারপরে দেখবো এখানে কি লেখা। যেমন বলছে কলকাতা ইজ আ বিগ সিটি, কলকাতা একটা বড় শহর। সুমন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সুমন একজন বুদ্ধিমান বালক। জিমি ওয়াজ এ ফেথফুল ডগ, জিমি একটি বিশ্বাসী কুকুর। এবার দেখো নিচে লিখেছে 1 নাম্বার বাক্যে সিটি বা শহর, 2 নাম্বার বাক্যে বয় বা ছেলে। এই যে আমি দেখো এখানে গোল গোল করে রেখেছি, এত সুবিধা হয়। সিটিটাকে গোল করেছি, বয়কে গোল করেছি, ডগকে গোল করেছি। এবং 3 নম্বর বাক্যে ডগ বা কুকুর বলতে সাধারণ অর্থে কোনো বিষয় বা বস্তুকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো শ্রেণী বা ক্লাসকে বোঝানো হয়েছে, যেটা আমি আগে বলছিলাম। যখন আমরা সিটি বলছি তখন একটা শ্রেণীকে বোঝাচ্ছে, মানে যত শহর আছে ওই সিটি বললে আমরা শহরকেই বুঝি, সিটি বললে আমরা গ্রামকে বুঝি না। আমরা জানি শহর মানে কি, তার মধ্যে কী কী ফিচার্স থাকতে হবে। যখন বয় বলছি আমরা ছেলেকেই বুঝি, কোনো ছেলেকে দেখিয়ে বলছি মানে আমরা বয়, মানে সেটা ছেলে, ওই ওই যে শ্রেণীটা সেইটাকে বোঝানো হচ্ছে। ডগ মানে কুকুরের শ্রেণীটা, সেটা যে কোনো কুকুর হতে পারে, ওই শ্রেণীটাকে বোঝাতে, ওই পশুর যে শ্রেণীটাকে বোঝাতে, বা মানুষের মধ্যে ছেলেদের শ্রেণীকে বোঝাতে বয় কথাটা ইউজ হয়। আমাদের এই শহর বা সিটি কথাটা ইউজ হচ্ছে শহর বোঝাতে, সিটিটা কিন্তু অন্য কিছু বোঝাতে ইউজ হয় না। আচ্ছা, এই যে কোনো শ্রেণী বা ক্লাসকে বোঝানো হয়েছে, তাই এগুলোকে কমন নাউন বা সাধারণ নাম বলে। কেন কমন নাউন? এখানে যদি শুধু ডগ দেখি, ডগ মানে যে কোনো কুকুর হতে পারে, শুধু যে জিমির কথাই বলবে তা না। ডগ যদি শুধু লেখা থাকতো তাহলে যে কোনো কুকুর হতে পারে, রাস্তার কুকুর হতে পারে, বাড়ির পোষা কুকুর হতে পারে। বয় থাকলে যদি শুধু বয় থাকে তাহলে যে কোনো ছেলে হতে পারে, রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে। শুধু যে সুমন কি হবে তার কোনো মানে নেই। শুধু যদি সিটি থাকে, এখানে কোনো নাম না থাকে, নির্দিষ্ট করার নাম না থাকে, তাহলে সিটি বলতে যে কোনো শহরকে বলতে পারি, মুম্বাই, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর, যে কোনো জায়গা, যে কোনো বড় শহরকে আমরা সিটি বলতে পারি, তার জন্য কলকাতা না। এবার এই যে 3টেকে আমি এইদিকে গোল করে রেখেছি, কলকাতা, সুমন আর জিমি, মানে নির্দিষ্ট করে দেওয়া আছে। যেমন এইটা দেখো, জিমি ওয়াজ এ ফেথফুল ডগ, কুকুর সম্প্রদায়টাকে তো ডগ দিয়ে বোঝাচ্ছে, কুকুর শ্রেণী বা কুকুরের যত একটা শ্রেণী, কুকুরটাকে বোঝানোর জন্য, যে কুকুর শ্রেণীটাকে বোঝানোর জন্য ডগ। এবার ডগের মধ্যে আমি জিমির কথা বলতে চাই, যে আমি জিমিকে ফেথফুল ডগ বলছি, তাহলে জিমি এখানে নির্দিষ্ট করে দিয়েছি যে আমি কাকে বলছি। যেমন ইন্টেলিজেন্ট বয়, বয় তো অনেক আছে পৃথিবী জুড়ে, তার মধ্যে আমি সুমনের কথা বলছি, যে সুমন হচ্ছে বুদ্ধিমান বালক, তাহলে সুমনটা হচ্ছে প্রপার নাউন, আমি নির্দিষ্ট করে দিচ্ছি। কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা একটা বড় শহর, কলকাতার মতো ভারতবর্ষে আরও অনেক বড় শহর আছে, কিন্তু আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে কলকাতা ইজ এ বিগ সিটি। তাহলে দেখো, নাউনগুলির মধ্যে বিশেষ কোনোটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কলকাতা, সুমন ও জিমি এই নামগুলো ব্যবহার করা হয়েছে, তাই এরা হলো প্রপার নাউন বা নির্দিষ্ট নাউন।
তাহলে প্রপার নাউন আর কমন নাউনটা কি? কমন নাউন একটা শ্রেণীকে বোঝায়। যেমন এখানে বলেছে জিমি ওয়াজ আ ফেথফুল ডগ, কুকুর যেই পশু শ্রেণীটা সেটাকে বোঝাচ্ছে। আর যখনই আমি বলছি জিমি, মানে আমি একটা নির্দিষ্ট করে কুকুরটার নাম বলে দিচ্ছি। আমি যদি বলি রাম ইজ আ গুড বয়, তাহলে বয় বলতে আমি বালকদের শ্রেণীটাকে বোঝাচ্ছি, পৃথিবীর যত বালক আছে। এবার যদি যখনই আমি বলে দিচ্ছি রাম ইজ আ গুড বয়, রামের নামটা উল্লেখ করে দিচ্ছি, মানে আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে রাম নামের ছেলেটাই সুবোধ বালক। বোঝাতে পারলাম? আচ্ছা, এরপর এখানে অ্যাক্টিভিটি 5-এ বলেছে গিভ 2 প্রপার নাউন্স ফর ইচ কমন নাউন। প্রতিটি কমন নাউনের জন্য 2টো প্রপার নাউন লেখো। 1 ইজ ডান ফর ইউ। কমন নাউন কি? এখানে যেমন বলছে বয়, বয় মানে বালক শ্রেণী। এবার তোমাকে প্রপার নাউন মানে যখনই এরকম থাকবে তখন 2টো ছেলের নাম লিখতে হবে। যখনই কোনো নাম আমরা নির্দিষ্ট করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। যেমন বয়, এখানে লেখা আছে পীযূষ আর রঞ্জু। গার্ল, ধর আমি এখানে লিখেছি গার্গী আর রিঙ্কি, 2টো মেয়ের নাম লিখলাম। স্কুল, ধর আমি এখানে লিখেছি যোধপুর পার্ক বয়েজ স্কুল, যোধপুর পার্ক গার্লস স্কুল, 2টো নির্দিষ্ট করে দিলাম। পেন, পেন তো কত রকমের পেন হয়, তার মধ্যে প্রপার নাউন মানে 2টো পেন কোম্পানিকে আমি লিখে দিচ্ছি, এই কোম্পানির পেন। যেমন লিঙ্কের পেন, হাউজারের পেন, পেনটনিকের পেন, এরকম পার্কারের পেন, এরকম প্রচুর। যখনই আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে পার্কারের পেন, মানে সেই পেনটাকেই বোঝাচ্ছি। পেন বললে তো আমার কাছে যত পেন আছে আমি সেটা বোঝাতে পারি। এবার ধরো এখানে যেমন একটা পেন আমি হাতে নিয়ে লেখা আছে দেখছি অগ্নি 4G Pro, তাহলে আমি তখন যখনই এইরকম বলে দিচ্ছি অগ্নি 4G Pro, মানে আমি পার্টিকুলার এই পেনটাই কথাই বলছি। আর যদি নামটা না লিখতাম, যদি বলতাম পেন, তাহলে যে কোনো পেন হতে পারতো, এই পেনটা হতে পারতো, অন্য পেনও হতে পারতো। ইনডোর গেমস লুডো, চেস, আরও হয়। নিউজ পেপারের 2টো নাম দিয়েছি, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ। আচ্ছা, নিউজ পেপারের আগে সবসময় দা হবে, এটা যদি বাংলা নিউজ পেপারও হয় তাহলেও দা দেবে, কারণ নির্দিষ্ট করে দিচ্ছে দ্য স্টেটসম্যান। আর দেখবে ইংরেজি কাগজে নামটা দ্য স্টেটসম্যানই থাকে, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, এইভাবেই লেখা থাকে। এবার অ্যাক্টিভিটি 6-এ বলছে ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। এখানে অনেকগুলো ওয়ার্ডস দিয়ে দিয়েছে, যেগুলো কমন নাউন সেটা এইদিকে লিখতে হবে, প্রপার নাউনগুলো ওইদিকে লিখতে হবে। আমরা জানি কোনো ক্লাস বা শ্রেণী বললে সেটা কমন নাউন, সেটা আমরা এইভাবে লিখবো, আর প্রপার নাউনটা নির্দিষ্ট করে দেওয়ার নাম। যেমন পেন্সিল, গার্ডেন, হাউস, ক্লক, টাওয়ার, ট্রেন, গ্লাস, চেয়ার, এগুলো কমন নাউন। আর প্রপার নাউন রিন্টু, ভুটান, কল্পনা, সোমনাথ, দ্য সুন্দরবনস, দ্য গঙ্গা, দ্য হিমালয়াস, এগুলো হচ্ছে প্রপার নাউন, কারণ এগুলো নির্দিষ্ট করে দিয়েছে। পেন্সিল বলতে যে কোনো পেন্সিল হতে পারে, কিন্তু যখনই এইখানে লিখে দিচ্ছে রিন্টু, তার মানে একটা নির্দিষ্ট ছেলের কথা বলছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।